কামাল ভাই, প্লিজ। আমার কাছে তো মনে হয় যে এই সরকার বিএনপি কে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার। খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপি কে সাপোর্ট করে থাকে হুম সেটা অন্যায় করছে। হুম আমার কিন্তু এটা বিএনপি জামাতের ব্যাপার না, কিন্তু হুম আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিক ঠিকভাবে মতো পালন করছেন। নিরপেক্ষ ভাবে আচ্ছা। পালন করতে পারলো কিনা। এবং ইলেকশনটা এবং ভালো হলো আপনি কিনা? যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, হুম তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপি কে সাপোর্ট করেছে, এই এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। হুম এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন হুম যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক আমি বিএনপির জন্য পাই না। দূরবর্তী পাই না এই লজিকও কারণে- পাই না। দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। মানে আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই হুম যে হোয়াই খলিলুর রহমান। হুম আর দুই নম্বর কথা হলো এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না হুম সেটা প্রমাণিত হবে। আরেকটা কথা আমি বলি, হুম খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, হুম উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন? হুম তাহলে কি আমি বলবো সন্দেহ করতে যে যে ওই ডিপার্টমেন্ট গুলো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য ব্যবহৃত হয়েছে, অথবা খলিলুর রহমান ওটা খুব কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছেন? আমি কামাল যদি ভাই, ওটা বলি, আমি কামাল ভাই আপনার একটু থামাই, একটা সেকেন্ড থামাই, কারণ জাহেদ ভাইয়ের সাথে বিএনপির সম্পর্ক বহুদিন ধরে একটু বেশি ঘনিষ্ঠ আমার আপনার থেকে। জাহেদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জাহেদ ভাই, এইটা কি আমরা সবাই বুঝতেছি, এইটা বিএনপি বুঝলো না, এটা কেমনে সম্ভব? মানে খলিলুর আচ্ছা, রহমানকে এখানে নিলে, খলিলুর রহমানকে নিলে যে এই আম- প্রশ্ন হবে, এটা বিএনপি আচ্ছা, বিএনপির আমি আপনাকে বলি এখানে দুইটা বিষয়। একটা হলো যে এই প্রশ্নটা উঠতে পারে, এটা নিশ্চয়ই বিএনপি এটা বুঝেছে, কিংবা জি বিএনপি এটা না বোঝার কথা না। জি কিন্তু তার চেয়েও বড় ইস্যু যেটা আমার মনে হয় বিএনপির সামনে এসে দাঁড়িয়েছিল, বিএনপি খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল দূর, এটা ক্যাবিনেটের কোনো দিকে কথা? দৃষ্টি দেন, না না, আমি জাহেদ অবশ্যই ভাই, কথা। আপনি যদি এখন জাহেদ আপনি যদি ভাই, ক্যাবিনেটের এখন যারা ক্যাবিনেটে আছে, আমার কথাটা একটু শেষ করতে জি দেন। জি এখন যারা ক্যাবিনেটে আছে, এই ক্যাবিনেটের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাইলে এখানে খলিলুর রহমানের বিকল্প এর চেয়ে বেটার হতো। আপনি বলেন, আমরা তো সব আচ্ছা আলোচনাই জাহেদ ভাই, করছি। আমি একটু বলি, আপনি বলেন আমি যে একটু বলি, X, Y, আমি Z, একটু জাহেদ ভাই, বলেন জাহেদ একটু। ভাই, আমি একটু বলি। জানি আপনার সাথে ডিবেট করতে পারি। আচ্ছা জাহেদ ভাই, আমি বলেন। একটু বলি। ওরা একটা বেটার জাহেদ মনে ভাই, করেছে যে খলিলুর রহমানের যে যোগ্যতা, বিএনপির সাথে তার অতীত অবস্থান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আরেকটা কথা নিয়ে বিতর্ক হয় যে ভূ রাজনীতি, জাহেদ ভাই, আমার এই একটু, জাহেদ ভাই, সব কিছু আমার একটু মিলে একটা সেকেন্ড বলতে হয়তো দেন, তারা মনে করেছে একটা মিনিট বলতে he দেন will be জাহেদ the ভাই। best choice. জাহেদ ভাই, এই বক্তব্য জি, please, আমিও please. আমিও বিএনপির অন্তত 10 জন মন্ত্রীর কাছে এই একই বক্তব্য শুনছি। তারেক সাহেবের সাথে আমার কথা হয় নাই, কিন্তু বিএনপির প্রেসিডিয়ামের 10 জনের কাছেও আমি আমার উষ্মা, আমি আমার বিস্ময় প্রকাশ করছিলাম। তারা সবাই এই একদম একই কথা বলছে। কিন্তু আমি আপনারে খুবই মানে বিনয়ের সাথে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দিকে তাকাইতে বলি। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে তৌহিদ হোসেন, একজন রিটায়ার্ড সেক্রেটারি। এরকম রিটায়ার্ড সেক্রেটারি বাংলাদেশে আরো 10 জন আছে। তার আগে ছিলেন জনাব এম এ মোমেন, 2টা বিদেশি ডিগ্রি, 3টা সিলেটে বাড়ি ছাড়া। উনার কি যোগ্যতা ছিল এবং উনি কি করছে 5 বছর, এটা একটু বলবেন। তার আগে ছিলেন নাইলে ডক্টর দীপু মনি। জাতিসংঘে ছিলেন দীর্ঘদিন উনি। আরে জাতিসংঘ তো একটা এনজিও রে ভাই, জাতিসংঘ তো একটা এনজিও। আচ্ছা, আমি যাই হোক, আজকে যাই চাকরি হোক, নিলে উনি কালকে আমি জাতিসংঘে ছিলেন, চাকরি করব। ছিলেন। জাতিসংঘে না, চাকরি ওখানে তো করার যোগ্যতা বাংলাদেশে হইতে পারে নাকি? বাংলাদেশের আমি স্থায়ী প্রতিনিধি ছিলেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তো সরকার যারে দিবে সে থাকবে। বাংলাদেশের সেই হবে। আচ্ছা, যাই হোক। প্রত্যেকটা লোক, আজকে যদি জাহেদ চৌধুরী, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন যে কোনো লোককে দেয়, সেই থাকবে এখানে। এটা তো কোনো যোগ্যতা না রে ভাই। আমি আপনাদের বলি, তার আগে ছিলেন ডাক্তার দীপু মনি, একজন এমবিবিএস ডাক্তার। তার বাবা আওয়ামী লীগের বিরাট নেতা ছিলেন। তার আগে যারা ছিলেন, সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরী, অমুক তমুক, আরো 10টা নাম আমি কইতে পারি। ঘটনা হইল যোগ্যতা আবার কি? চেয়ারে বসলে আবার যোগ্যতা কি? কার যোগ্যতা না, কত? পররাষ্ট্রমন্ত্রী হইতে কি যোগ্যতা লাগে? না, এখনকার বাস্তবতায় আপনি কিন্তু আমি যদি এটাকে একটু বলতে চাই, দেখেন আওয়ামী লীগের সময়ে বিষয়টা ভিন্ন রকম ছিল। আওয়ামী লীগের সময়ে পুরো জিনিসটা অন্যরা নিয়ন্ত্রণ করছে, এবং এইটা ওই চেয়ারে একজনকে বসাই রাখতে হয়, ওই একজন চেয়ারে বসাই ছিল, অনেকটা ওই রকম, তাকে দিয়ে পারপাস সার্ভ করিয়েছে। এটা গেল ওয়ান থিং। আপনি যদি হুমায়ুন রশিদ চৌধুরীর কথা বলেন, তার একটা বিশাল ক্যালিবার ছিল, তার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ভাবে। তা তো ক্যারিয়ার ডিপ্লোমেট, এবং শুরু থেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা একাডেমিক যাই বলেন না কেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু খুবই, আপনি ওইভাবে দেখেন, খুব ফেয়ারলি যদি দেখেন, এখনকার ক্যাবিনেটে আপনি বলছেন হ্যাঁ বাইক থেকে অবশ্যই নিয়ে আসা যেত। বিএনপির প্রতি সিম্পেথাইজ, বিএনপি গভর্নর, বিএনপি মাইন্ডেড, আমি বিশ্বাস করি আরো বহু যোগ্য লোক বাইরে অনেকে আছেন।
কিন্তু ক্যাবিনেটে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডক্টর খলিল ফিটেস্ট পারসন। ওকে, আচ্ছা, এটা ওয়ান থিং। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ, আমি- থ্যাংক ইউ। এটা- আচ্ছা, জাহিদ ভাই বলা বলছে, আমি একটু কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। কামাল ভাই, আমার আমি একটু আর্গুমেন্ট কথা হচ্ছে চেয়ারে বসাইলেই হয় এমন কোনো ভালো কাজ ডক্টর খলিল রহমান করে নাই। 10 তারিখ ক্ষমতা ছেড়ে দিব, 9 তারিখ গিয়ে চুক্তি স্বাক্ষর করে আসছে এবং এই চুক্তি পুরোটাই বাংলাদেশের বিপক্ষে যাবে। আমি 100-100-র মধ্যে 300 আমি এটা দেখাতে পারি। চুক্তি আচ্ছা, না, আচ্ছা, তার- এই শুধু চুক্তি কোনো চুক্তির পড়ালেখা কথা জানা বলছি। লোক করতে পারে না, শুধু কোনো পড়ালেখা পড়ালেখা জানা জানা লোক আমি করতে পারে বলছি না না, এই শুধু চুক্তি। চুক্তি। এটা আমি একটা এটা- কথা বলি, শুনেন জি, ভাইয়া, জি। আমি একটা কথা বলি, সিম্পল কথা। দেখেন, জাহেদ চৌধুরী যে কথাটা বললেন, এটা ছাড়া আসলে বিএনপি যারা করেন অথবা যারা নাকি বিএনপিকে ভালোবাসেন, তাদের জন্য এর চেয়ে ভালো কোনো যুক্তি আসলে আর নাই। উনি সর্বোচ্চ যুক্তিটা দিয়েছেন। কিন্তু আমার কথাটা হলো কি, উনি বললেন না যে বিএনপি মাইন্ডেড অনেকের মধ্যে হয়তো এর চেয়ে যোগ্য লোক আছে, কিন্তু ক্যাবিনেটের মধ্যে নাই। ভাই, এই খলিলুর রহমান তো বিএনপি মাইন্ডেডও না। যদি উনি বিএনপি মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে যে ওই যে সন্দেহটা যে এই সরকারের উনি যে দায়িত্বে ছিলেন, উনি বিএনপিকে ক্ষমতা আনতে চেয়েছেন, সেটা কি আরো বেশি দৃঢ় হয় না? ভাবে না কি দেখি? উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন না, এটার আনসারটা আমি আপনাকে বলি। উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্বটা তো উনি পালন করতে পারছিলেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। ওনারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছিল, উনি আসলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কোনো দায়িত্বই পালন করতে পারেন নাই। উনি শেষ দিকে এসে অনেকটা ট্রেড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটা কমার্স মিনিস্টারের মূলত করার কথা। এই ট্রেড নেগোসিয়েশন কিংবা আমেরিকার সাথে বিভিন্ন ডিলিংস গুলা কিংবা ফরেন ইয়েতে, ইভেন আপনি ইন্ডিয়াতে উনি দৌড়ে গেছেন, যদিও এটা অন্য কনফারেন্সে ছিল। বাট উনি তো ডিফেন্স অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন না, করতে পারেন নাই সেভাবে। আপনি যেটা বারবার ইঙ্গিত কিন্তু করছেন জাহিদ ভাই, মাসুদ ভাই, আমার ডিফেন্স কাছে এটা- অ্যাডভাইজারের দায়িত্বটা কি? এই সরকারের ডিফেন্স অ্যাডভাইজার নাই কেন? ডিফেন্স অ্যাডভাইজার লাগে কেন? ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার সেটা আপনি বলতেই পারেন, ডিফেন্স অ্যাডভাইজার দরকার নাই, আবার দরকারও আছে। আপনার কিভাবে দরকার আছে? শেখ হাসিনা এটা দেখাই দিয়ে গেছে। শেখ হাসিনার আমলে এটা আপনি টের পেয়েছেন যে ডিফেন্স অ্যাডভাইজার যদি আপনি এক্সারসাইজ করাইতে পারেন, পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তাইলে আপনার তারেক সিদ্দিকী সাহেব কিভাবে পাওয়ার এক্সারসাইজ করেছে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। এবং চাইলে করানো যায়, আবার না চাইলে ওই কেউ না থাকলেও খালেদা জিয়ার পুরো শাসন আমল কোনো ডিফেন্স অ্যাডভাইজার ছিল না, এখনো নাই। আমাদের এখানে ছিল এখনো নাই। তবে আমি ছিলই একটু না। কামাল ভাইয়ের উল্টা দিক থেকে প্রশ্ন করতে চাই। কামাল ভাই, যদি সত্যি সত্যি জি। বিএনপির মনে এই ধারণা থাকতো যে আমরা সবাই আঙ্গুল তুলবো, খলিলুর রহমান কেন এখানে আসলো, বিশেষ করে খলিলুর রহমানের উপস্থিতি নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলছিল, তাহলে বিএনপি কিন্তু এত সাহস করে, এত ব্লান্টলি এই ডিসিশন নিত না, ওনাকে আড়ালে রাখা দিত, বা যাদের যাদের সাথে ষড়যন্ত্র করছে তাদের সাথে আসলে কথাই বলতো না। এতে কি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না? আসলে কোনো ষড়যন্ত্র ছিল না, তারা একটা ভালো লোকই খুঁজে বের করছে, এরকম কি মনে হয় কিনা? ভাইরে, বেনিফিট অফ ডাউট দিতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটা নতুন সরকার পাইছি। তাদেরকে প্রশ্নের মুখে দাঁড়া করে আমার কি লাভ? আমি তো বিএনপির এন্টি পার্টি না, কথাটা খেয়াল করেন। বিএনপি বেজ্জতি হইলো, বিএনপি বিব্রত হলো, আমার লাভটা কি? একটা বিব্রত সরকার কি দেশ চালাবে? আমি তো দেশটা ভালো চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তারা দেশটাকে ভালোভাবে চালায়। আমার বক্তব্যটা হলো অন্য জায়গায়। আমার বক্তব্য হলো কি, যে বিএনপি এই কাজটা করলো কেন, এটা করে বিএনপির লাভটা কি হলো? বিএনপি আমি ভালো এটা লোক, বুঝাতে সবচেয়ে ভালো লোক খুঁজে সেটা পাইছে। সেটা বললে খলিলুর তো রহমান না, এরপরে সবচেয়ে ভালো আবার- লোক। আমি বলি জাহেদ, না না, আমাকে তাইলে বলতে আপনি দেন। এটা নিয়ে আমাকে বলতে আপনার দেন, না, আমাকে বলতে আপনার দেন, প্রশ্নটা আপনি দেই। না না না, আপনার আচ্ছা, ঠিক প্রশ্ন আছে, নিয়ে বলেন 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 আমি বলি বলেন একবার। বলেন, ঠিক আমি আছে শেষ করি, ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন, আমিও বলেন, বলবো। আমার জি, কথা sure. হলো এখানে কয়েকটা। একটা জিনিস হলো যে বিএনপি এই প্রশ্নটাকে ইনভাইট করলো কেন, বিএনপি এই সন্দেহটাকে ইনভাইট করলো কেন? এর সম্ভাব্য একটা মাত্র কারণ যেটা আমি বুঝি, সেটা হলো বিএনপির উচিত ছিল প্রথমত ব্যাখ্যা দেওয়া যে তারা কেন করছে। তারা ব্যাখ্যা দিতে পারবে না, আমি একেবারে মোর দেন শিওর। আচ্ছা, কি এখন ব্যাখ্যা দিবে? সম্ভাব্য একটাই মাত্র কারণ হতে পারে, যে বাইরের চাপ, কোনো একটা চাপ, কোনো একটা গোষ্ঠীর চাপ, কোনো একটা দেশের চাপ, যে চাপের কারণে তারা এটা দিচ্ছে। তো সেই চাপটা হয়তো তাকে দিয়ে দেওয়ানো হয়েছে, হইতে পারে কিছু একটা। যদি সেটা হয়, তাহলে এই দেশের একজন নাগরিক হিসাবে আমি ভয়ঙ্কর বিপদে আছি বলে মনে করি। ওকে, কারণ আমার সরকার প্রধান, আমার সরকার বাইরের একটা চাপ দ্বারা এত নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতে চাই না। আমার বক্তব্য হলো এখানে, কারণ বিএনপি নিজেও জানে এটা একটা সুইসাইডাল ডিসিশন, কিন্তু বিএনপি সেই ডিসিশনটা নিয়েছে, এবং মানে আমি তো বলবো নির্লজ্জের মতো নিয়েছি, যে মানে Okay. তারা কোনো প্রশ্ন আমার জবাব কাছে- দিচ্ছে না। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জাহিদ ভাই। জি। এই প্রসঙ্গটা জাহিদ ভাই, আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, আপনাকে এর
ইয়া করতে চাই, কারণ প্রসঙ্গটা এরকম যে আমরা দেখেছি যে ইরান আক্রান্ত হয়েছে, ইরানের সুপ্রিম লিডার সহ ইরানের বহু সামরিক নেতৃবৃন্দ বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে মারা হয়েছে, সবাই এখানে নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এইটা আসলে একটা নেসেসারি এভিল, আমাদের এই কাজ করতে হইতো, এটা আমাদের জন্য, এবং ইসরায়েলের সাথে মিলে আমরা এটা করেছি। ইরান তার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় থাকা যেটা হচ্ছে যে বেজ, ইউএস বেজ বলে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, বিভিন্ন কি পয়েন্টটা তারা আক্রমণ করেছে। বাংলাদেশ সরকারের ন্যাচারালি কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে, তারা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। সেই প্রতিক্রিয়াটা আমরা জানি, প্রথমে তারা দুঃখ প্রকাশ করেছে, তারপর আবার এটার জন্য আবার দুঃখ প্রকাশ করেছে, একবার ইরানের পক্ষে গেছে, একবার ইরানের বিপক্ষে গেছে। কিন্তু আসলে বাংলাদেশ সরকারের জন্য প্রপার পলিসি কি হতে পারতো? কামাল ভাই আপনি কি মনে করেন? জাহেদ ভাই আপনি কি মনে করেন? আমি কামাল ভাই কিন্তু শুরু করতে চাই, কারণ সেইখানে হচ্ছে যে মানে আমরা এমন একটা অবস্থায় আছি, ইরান ক্ষতিগ্রস্ত করেছে কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, বাহরাইনের কিছু অংশকে, যেখানে আমাদের শত শত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করতেছে। সেখানে আবার ইরানের উপরে হামলাটাকেও আমরা আসলে ভালো চোখে দেখতে পারতেছি না। আমরা আসলে পররাষ্ট্র, মানে আমার নুরুল কবির ভাইয়ের কথা মনে হচ্ছে, নুরুল কবির ভাই বলতেছেন যে এরকম একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে না, নাম নিচ্ছে না, কিন্তু আসলে আমরা কি করতে পারতাম? এই অবস্থানটা আমাদের কি হইতে পারতো? কামাল ভাই যদি একটু বলেন। দেখেন, আমরা মানে বৈশ্বিকভাবে যদি বিবেচনা করি, আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানে কিন্তু আমাদের এর চেয়ে ভালো কিছু করার কোনো সুযোগও ছিল না। কারণ আমরা প্রথমত কি দেখব? আমরা প্রথমত দেখব যে আমার দেশের নাগরিক যারা আছেন, যারা বিদেশে আছেন, তাদের নিরাপত্তাটা, এটা পৃথিবীর সব দেশের জন্য এটাই একদম প্রাথমিক চিন্তা, যে আমার নাগরিকের কি হবে। এবং সেই চিন্তার কথা যদি আপনি ভাবেন তাহলে এটাই। আচ্ছা, ধরে নেন আমি তেহরানের পক্ষে, আমি ইরানের পক্ষে অনেক বক্তব্য দিলাম, তাতে কি আমার দেশের নাগরিক বলেন ওখানে যারা আছে, অথবা যারা আমার দেশে আছে, ওদের জন্য কি কোনো সুবিধা হবে? হতে তো পারবে না। এখন আপনি বলবেন তাহলে কি মানবিকতা বলতে কিছু নাই? হ্যাঁ আছে। কারণ মানবিকতা করতে যে আমি যদি এখানে আমেরিকা যে কাজটা করছি, গুরুতর অন্যায় করছি, এবং এটার কোনো রকম মানে সভ্যতার কোনো বিচারেই এটাকে গ্রহণযোগ্য বলা যায় না, যে কাজগুলি ট্রাম্প করছেন। এবং ট্রাম্পের এই কাজের সমালোচনা তো ট্রাম্পের দেশের লোকই করতেছে এখন, তাই না? তো সেক্ষেত্রে আমাকে তো তাকে সমর্থন করার কোনো সুযোগই নাই। কিন্তু তারপরও আমি কি করতে পারতাম? এবং আমি মনে করি আমার দেশের সরকার যেটা করছে, যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এর চেয়ে অন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ আমাদের ছিল বলে আমি মনে করি না। জাহেদ ভাই কি মনে করেন? আমরা কামাল ভাইকে শুনলাম, সরকারের আমার মনে হয় সরকার কামাল ভাইয়ের কথা খুব একটা ডিসএগ্রি করার তেমন কিছু নাই। উনি যতটুকু বলছেন এটা আমি এগ্রি করি, কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে প্রথম দিনে সরকারের যে প্রতিক্রিয়াটি ছিল এটা আমার কাছে সঠিক মনে হয়নি। যে প্রথম দিন সরকার একতরফা একটা প্রতিক্রিয়া দেখিয়েছিল, পরের দিন এসে তারা এটা কারেকশন করে, সেটা চাপের কারণেই হোক, বাস্তবতার কারণেই হোক, যেটা করেছে এইটা হতে পারে। আসলে বাংলাদেশের খুব একটা কিছু করার নাই এখন। ওয়ার্ল্ড অর্ডারের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং যা হচ্ছে, যা আমরা দেখছি, এটা ওই মানবিকতার কথা বলেন, আন্তর্জাতিক আইন বলেন, আর আমার কাছে তো ওই আন্তর্জাতিক আইন টাইন আর এখন রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এরকম একটা পর্যায়ে এইটা এমন একটা জায়গায় গেছে, এটা নিয়ে আসলে আলোচনার বাইরে চলে গেছে। আর বাংলাদেশের পক্ষে কি বা করার আছে? বাংলাদেশের মতো একটা দেশে তেমন কিছু করার নেই। তো বাংলাদেশ যথার্থভাবে, আমি যতটুকু জানি, ভেরি ফার্স্ট ডেতেই ইরানে যে 300-র মতো স্টুডেন্ট বাংলাদেশের ছিল রেজিস্টার, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যাদের ডকুমেন্ট আছে, এরকম 300 স্টুডেন্ট ছিল, ভেরি ফার্স্ট ডেতেই তাদেরকে বর্ডার দিয়ে, স্থল বর্ডার দিয়ে বের করে আনার চেষ্টা বাংলাদেশ করেছে। এখন পর্যন্ত এটা সাকসেসফুল হয় নাই, বাট তারা মানে বর্ডারে নিয়ে আসছে এবং কিছু লোককে ইতিমধ্যে স্টুডেন্টদেরকে পার করে নিয়ে আসছে। কিংবা মিডল ইস্টে যারা আছে আটকা পড়েছিল, কিছু প্লেন, আমাদের ইউএস বাংলার প্লেন এখানে যাতায়াত করে কিছু লোককে ইভোকেট করে নিয়ে আসছে। তারপরেও রিস্ক আছে এখানে। আপনি লক্ষ লক্ষ লোক, বাংলাদেশে সৌদি আরবে 15 লাখ লোক আছে, আপনি কয়জনকে আনবেন, কি করবেন? এটা তেমন একটা কিছু করার নাই। তবে তাদের নিরাপত্তার বিষয়টি, আমার নাগরিকের নিরাপত্তার বিষয়টি টপ প্রায়োরিটি থাকা উচিত। তারপরে তো অবশ্যই মানবতার বিষয় আছে, অবশ্যই ধর্মীয় অবস্থান থেকে একটা বক্তব্য দেওয়ার বিষয় আছে, এগুলো তো হতেই পারে। জাহিদ ভাই, একটু মিডিয়ার কথায় আসি। যখন সাদ্দাম হোসেনের ইরাকের আক্রমণ হয় 2003 সালে,
2003 সালে, জি, 2003 সালে 2003 তখন আমি প্রথম আলোতে কাজ করি। তখন আমি কিন্তু ক্রমাগতভাবে দেখেছি যে পত্রপত্রিকাগুলি বিভিন্ন বিষয়গুলি, সংবাদ মাধ্যমগুলি শুধুমাত্র জনতুষ্টির জন্য বাড়িয়ে লিখেছে। তার ফলে যেটি হয়েছে, আমরাও সেই বাড়িয়ে লেখার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটি বাড়িয়ে লিখতে হয়েছে, পত্রিকা বেশি কাটতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি 30 দিন ধরে যুদ্ধে জিতেছে হচ্ছে সাদ্দাম হোসেন, 31তম দিনে গিয়ে দেখা গেছে যে সব শেষ হয়ে গেছে। এবং এইটারে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণার আশ্রয় নেয়। এইবারও আপনারা এরকম কিছু দেখেন কিনা? জাহিদ ভাইকে দিয়ে শুরু করি, কামাল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে সেইটা হচ্ছে যে আমাদের কাজ কি আসলে মানুষের মোরাল বুস্ট করা? জাহিদ ভাই, আমি একটা উদাহরণ দেই, আপনি অভয় দিলেও বলি, একটু অনুরোধ করেও বলি যে আপনি মনে করেন না কিছু। সেইটা হলো আপনাদের অনলাইন সংস্করণে আজকে একটা ভিডিও স্টোরির শিরোনাম হচ্ছে এরকম: যুক্তরাষ্ট্রের মাথায় হাত, পেন্টাগনের তথ্য ফাঁস, আর 10 দিন যুদ্ধ চললেই অস্ত্র শেষ হবে যুক্তরাষ্ট্রের। আমার আচ্ছা আচ্ছা, আমি এটা বলি যে এইখানে দুটো বিষয় আমি আপনাকে বলি যে আপনি আমার প্রিন্ট ভার্সন যদি দেখেন, ওভারঅল কথা বলি, বাংলাদেশের মিডিয়ায় ওভারঅল এখন যেভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে, আপনি 2003 সালের কথা যেটা বলছেন, এই 2003 সালের সাথে এখনকার অবস্থার খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করছি না। নাম্বার ওয়ান, যে ক্যাম্পেইনের দিক থেকে খালি আমার দেশ বলে না, প্রত্যেকটা জায়গায়, এবং এটা এবং এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি স্পেসিফিক যেটা বলছেন আজকে, এটা কিন্তু একটা আমেরিকান ইয়ের স্টেটমেন্ট তাদের ইন্টারনাল ইয়েতে, এবং এটা আমি সোর্সটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এটা একটা ডিপেন্ডেবল সোর্সে কিন্তু তাদের ওই যে ইয়ের হেয়ারিং ছিল, সিনেট কমিটির হেয়ারিং এ এই কোয়েশ্চনটা কোনো একটা পর্যায়ে, কোনো একটা কমিটিতে, অনেকগুলো কমিটিতে তো হেয়ারিং হয়েছে, মার্কো রুবিওর হেয়ারিং হয়েছে সিনেট কমিটিতে, এর বাইরে আলাদা ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে হয়েছে, বিভিন্ন জায়গায় কোনো একটা কমিটির ইন্টারনাল সোর্সের নিউজ বলে এটা প্রচার হয়েছে। আমি মনে করছি না যে এটা বানিয়ে দিয়ে আমরা কোনো একটা ইয়েতে করছি। আর এখানে একটা জিনিস আপনাকে বলি, যেটা আমরা ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়ারের সময় এরকম আমাদের একটা ভিডিওতে এরকম একটা মিস্টেক বলবো আমি হয়েছিল, যে বিভিন্ন সোর্স থেকে নিউজগুলো, আমরা যেমন এএফপি সাবস্ক্রাইব করি, এএফপি নিউজটা, আমরা আল জাজিরা কিন্তু সাবস্ক্রাইব করি না, বাট আল জাজিরা একটা বেটার, এখন সবচেয়ে ভালো সোর্স হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এটা ইউজ করছে। আপনি যেখানে কাজ করতেন সেই এক সময় বিডি নিউজ 24, তার হুবহু আল জাজিরার ইংলিশ ভার্সনটাকে তারা তাদের অনলাইন মানে ইয়ের মধ্যে, লাইভের মধ্যে এই পুরোটাই অনুবাদ করে দিয়ে দিচ্ছে অলমোস্ট, আমি যেটা খেয়াল করছি। তো এইভাবে কিন্তু বিভিন্ন সোর্স থেকে নিউজ আছে। এখন আপনি যদি সোর্সটা কারেক্টলি আইডেন্টিফাই করতে না পারেন, একাধিক সোর্স এটা ভেরিফাই করতে না পারেন, রয়টার্স এর বরাত দিয়ে আসলো, এটা আসলেই রয়টার্স এই নিউজটা করছে কিনা, আমি যদি রয়টার্স এর সাবস্ক্রাইবার না হই, আমি হয়তো সব নিউজ ভেরিফাই করতে পারবো না। আমি সেকেন্ডারি সোর্স থেকে যদি নিউজটা নেই, এই ক্ষেত্রে এটা মিস্টেক হওয়ার সুযোগ থাকে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগ আছে। মানে আমি যেটা খেয়াল করেছি 2003 সালে, তখন হয়তো কি রয়টার্সের নিউজ থেকে এই জিনিসটা নেওয়া হয়তো, কিন্তু ধরেন রয়টার্স সারাক্ষণ বলল যে ইরাকের 50টা স্থাপনা ধ্বংস করা হয়েছে, আমেরিকা এত জায়গায় জিতছে। এইখানে রয়টার্সেরই একটা লাইন, বাগদাদের একটি স্থানীয় রেডিও দাবি করেছে যে মার্কিন একটি প্লেনকে ভূপাতিত করা হয়েছে। আমাদের সম্মানিত নিউজ এডিটররা, তখন আমরা তখন আমরা অত সিনিয়র ছিলাম না, এখন হইলে মানে ব্যাপারটা অন্যরকম হইলেও হইতে পারতাম, জানি না। ঘটনা হইতেছে তারা বলতো এইটা সামনে নিয়ে আসেন খালেদ, এবং হেডিং হইতো, আপনি আজকে স্পেসিফিক যে নিউজটার কথা বলছেন, এখানে কিন্তু এটা করা হয় না, কারণ আমি ওই নিউজটা দেখেছি, আমি ওইটা শুনছি, এবং এখানে কিন্তু এটা করা হয় না। এটা মানে কোন ধরনের অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। যদি এটা সিনেট হিয়ারিং এ, যদি এটা সিনেট হিয়ারিং এ বলা হয়ে থাকে, আপনি কি এটা প্রিন্টে এটা ছাপছেন জাহিদ ভাই? প্রিন্টে এটা ছাপছেন? না, প্রিন্টে আমরা অনেক কিছুই স্পেসের জন্য আমরা অনেক কিছুই দিতে পারি না। এটা তো ভিতরে যায় কিন্তু এটা অনেক কিছুই ভিতরে যায়। এইটা নিয়ে তো যদি সত্য হইতো, এটা তো লিড স্টোরি হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের অস্ত্র যদি 10 দিনে শেষ হয়ে যায়। না, আছে আমার হেডিং এ নাই, আমি যেটা বলতে চাচ্ছি এটা তো লিড স্টোরি হওয়া উচিত। আমি যেমন আজকেও হাইবার জাহিদ ভাই আমরা একটু আগাই। আপনি এখানে দেখেন আপনার প্রেসিডেন্টের, আমি একটা লাইন বলে শেষ করি, যেমন আপনি দেখেন মার্কো রুবিওর কথা যদি বলি, উনার স্টেটমেন্টে তো 24 ঘন্টার ভিতর 3টা স্টেটমেন্ট আমরা পেয়েছি। এখন আপনি যেটা আমাকে প্রশ্ন তুলতেছেন, উনারাই তো 24 ঘন্টার ভিতর 3বার 3 রকম। মার্কো রুবিওকে আমি ফলো করতেছি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা
বা মার্কিন কথা যে আমি খুব ফলো করতেছি ব্যাপারটা, মানে খুব বিশ্বাস করতেছি ব্যাপারটা এরকম না, ফলো করলো। যাই হোক, আপনি এখন যুদ্ধের সময় তো দুই পক্ষ থেকে এরকম না, দাবি করা হয়। এখন যেমন আজকে আরেকটা গুরুতর নিউজ আপনি বলেন নাই, ইরানের তরফ থেকে একটা দাবি করা হয়েছে এবং খুব দায়িত্বশীল কর্মকর্তা ব্রিফিং এ দাবি করছেন যে আমরা 500 মার্কিন সৈন্যকে হত্যা করেছি। এই পর্যন্ত এই যুদ্ধে 500 মার্কিন সৈন্য প্রাণ হারিয়েছে। ওকে জাহিদ ভাই, থ্যাংক ইউ। ভয়ঙ্কর জিনিস। জাহিদ ভাই, থ্যাংক ইউ। জি। আপনি যেহেতু কোর্ট উল্লেখ করছেন সেটা, তবে আমার কাছে মনে হয় যদি এটা আপনি মানে দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান বি হাফ ওয়ে প্রেগনেন্ট, আপনি যদি এটা অনলাইনের মধ্যে এটা ছাপান, যুক্তরাষ্ট্রের মাথায় 10 দিন অস্ত্র চালালে যুদ্ধ যুক্তরাষ্ট্র শেষ হয়ে যাবে, এটা লিড স্টোরি হওয়া উচিত বা ফ্রন্ট পেজে অনেক গুরুত্ব দিয়ে ছাপা হওয়া উচিত, এটা আমার কাছে মনে হয় আর কি। হাউএভার ক্রাইসিস হবে, জিনিসটা হলো ক্রাইসিস, মানে ইনফ্যাক্ট শেষ হয়ে যাবে, এটাকে মিন করছে যে আমার আমি পড়তেছি শেষ হয়ে যাবে, আমি পড়তেছি শেষ হবে, জি জি, মানে ইনার মিনিং তো আমার মানে- কাছে পড়া সম্ভব না, আমি তো শব্দ বলছি। জি জি জি। যাই হোক, আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই। কামাল ভাই যেহেতু নিউজ পেপারে বাইরে আছে, কামাল ভাই বা আমার পক্ষে এগুলি সমালোচনা করা সহজ, কিন্তু আমি একটু দায়িত্ব নিয়ে বলি, আমাদের সময়ে এই যুদ্ধের সময় পত্রিকার এডিটোরিয়াল দায়িত্ব চলে যায় সার্কুলেশন ম্যানেজারের কাছে। সার্কুলেশন ম্যানেজার আইসা বলে, কামাল ভাই আপনি জানেন সিস্টেমটা, কারণ আপনি জনগণের মধ্যে আছেন, যে আপনি আরেকটু লেখা দেন, আরো ইয়া বাড়বে। কিন্তু এখন কিন্তু এই সিচুয়েশনটা নাই। আমি আপনাকে একটা কথা বলি আমি- যে এখন প্রিন্টের ক্ষেত্রে টোটালি নাই, কারণ এই যুদ্ধ অনলাইনে শুরু আছে, হওয়ার পরে অনলাইনে আছে, সেই জন্য আমরা অনলাইনে প্রিন্টের ক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে যে সার্কুলেশন ছিল আমার পত্রিকার, যুদ্ধ শুরু হওয়ার পরেও একই সার্কুলেশন আছে, আমি জেনে শুনে বলছি। মিডিয়াম বদলাইছে, এবং মিডিয়াম বদলাইছে, আমি সার্কুলেশন অনলাইনেও নাই, সার্কুলেশন সরি, এটা এখন অনলাইন এডিটর ঠিক করে দিচ্ছে জিনিস। কারণ আপনার কাছে একটু সমস্যা। জি, আসলে সমস্যাটা হলো কি জানেন, আমরা মিডিয়াতে, আমি গত 3-4 বছর ধরে আমি কোনো শক্ত চাকরিতে নাই, এবং যখন ছিলাম আমি সর্বশেষ পর্যন্ত, তখন আমি দেখতাম যে এই টেলিভিশন এবং অনলাইন গুলো আসার কারণে, টেলিভিশনে স্ক্রল দিতে এবং অনলাইনের কারণে এক ধরনের আনহেলদি কম্পিটিশন সবার মধ্যে আছে। এক্স্যাক্টলি একদম। এবং এই কম্পিটিশনটা কিন্তু আসলে প্রকৃত জার্নালিজমকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আমি এখন মনে করেন আপনার এই অনুষ্ঠান ইউটিউবে যাচ্ছে, আমিও ইউটিউবের সঙ্গে কাজ করি, ওখানে দেখবেন আপনার ক্লিক বেট তো আছেই, মানে ভেতরের সঙ্গে উপরে শিরোনামে কোনো মিলই নাই, দিচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য। এগুলো আসলে লং রানে খুব একটা কার্যকর হয় বলে আমার কাছে মনে হয় না। সাময়িক একটা কিছু হয়, কিন্তু এখন এটা হয় কি কারণে, এটা ওই যে বললাম যে একটা আনহেলদি বলে আর যাই বলি, এক ধরনের কম্পিটিশন তো আছে। মালিক পক্ষ আছে, তারাও বলে যে ওরা দেখেন এত কিছু করতে, ওরা এরকম লিখলো, আপনি লিখলেন না। ওই যে উদাহরণটা আপনি দিলেন যে 30 দিন ইরাক জিতছে, 31 দিন জানলাম যে না, ইরাক তো নাই। ইরাক কিন্তু হারতে শুরু করে না, একবারে হেরে যায়। তো এখন এখানেও যত কিছু আপনি বলেন, এটা তো একটা অসম যুদ্ধ, অন্যায়, অসম এবং অসম্ভব যুদ্ধ, মানে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে আসলে ইরানের উপরে, মানে এটা তাকে চাপাই দেওয়া হয়েছে। ইরান তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছে ফেরানোর জন্য, এবং ইরানের স্ট্র্যাটেজি অন্যরকম না। কামাল ভাই, আমি কোথায় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি বাংলাদেশের মিডিয়াতে দেখি একটা জনতুষ্টিমূলক সাংবাদিকতা করার আগ্রহ, সেটা আমি যতদিন বাংলাদেশের মিডিয়াতে কাজ করছি সেই সময় আমরা দেখছি। যেমন দেখেন, যখন ইফটিজিং নিয়ে কথা হয়, সারা বাংলাদেশে শুধু ইফটিজিং নিয়ে কথা হয়। যখন এখানের মধ্যে থেকে কি সড়ক দুর্ঘটনা নিয়ে কথা হয়, আপনি দেখবেন খালি সড়ক দুর্ঘটনা নিয়ে কথা হয়। মানে এই যে জনদুষ্টিমূলক যেই কথাটা মুখের সামনে মানুষের আছে, মানে যেটা চলতেছে, ওইটারে যে খবর বানায়, আমরা সাংবাদিকরা কেমনে পরে আবার বলবো যে না, আমাদের কথা তোমরা বিশ্বাস করো? আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তো জীবনে মানে বিভিন্ন ধরনের মিডিয়ায় চাকরি করেছি, মানে প্রিন্ট মিডিয়ায় করেছি, উইকলিতে করেছি, ডেইলিতে করেছি, ইলেকট্রনিক মিডিয়ায় করেছি, অনলাইন মিডিয়াতে করেছি, সবগুলোতে করেছি। আমার দেশে আমার দেশের শুরুতে আমার সহকর্মী ছিলেন, জাহিদের সহকর্মীও ছিলাম, ওখান থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে কিছু জানেন কি, আমি এডিটোরিয়াল মিটিং এ দেখেছি যে একটা থিওরি তারা সবাই বলে আর কি, আপনি কি লিখলেন, আপনি কি জানেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার পাঠক কি জানে। আপনার পাঠক যদি মনে করে যে সে যা বিশ্বাস করে, ওই বিশ্বাসের কথাই আপনি এখানে তুলে ধরলেন, তাহলে আপনার পত্রিকাটা চলবে। দেখেন কি ভয়ঙ্কর, মানে কি ভয়ঙ্কর একটা দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু আজকে না, এটা আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগেও আমি এই প্র্যাকটিসটা দেখেছি। এই যে আমাদের এডিটোরিয়াল মিটিং এ আমাদের এডিটররা এই ধরনের কথাগুলো বলতেন যে আপনি
পাঠক কি জানতে চায়, পাঠক কি শুনতে চায়, পাঠক কি পড়তে চায়, আপনি তার রিফ্লেকশন আপনার লেখায় এবং পত্রিকার পৃষ্ঠায় আপনি তুলে ধরেন, তাহলে আপনার পত্রিকা এই জন্যই তো চলবে। সাংবাদিকতা এখন এমন হইছে। এটা তো তো একদিনে ভাবেন হয় নাই, এটা তো একদিনে হয় একদিনে হয় নাই, নাই। এটা তো একদিনে হয় নাই, এটা এমনই হয়েছে। এবং আমাদের যারা ওস্তাদরা আছে, আমাদের যারা মানে যারা এগুলি বলছে, তাদের সবার বিচার হইতে হবে কিন্তু। মানে আমি কইতেছি না আদালতে গিয়ে বিচার হইব, জেল হইব, জরিমানা হইব, তাদের তাদের না। তাদেরকে কিন্তু ক্রিটিক্যালি দেখতে হবে। কারণ একদম, আপনি একদম। পাঠক কি জানতে চান? ভাই শেষ কোনোদিনই তো বিচারে তো কোনোদিনই তো পাঠকই আপনার পাঠকই জাজ করবে। পাঠক যদি এই না, যে পাঠকের রিজেক্ট করে, ভাই আমি একটা কথা বলি বিনয়ের দেখেন। সঙ্গে, আপনারা দুজন মুরব্বী, পাঠকের জাজমেন্ট সাংবাদিক ফলো করবে না। কারণ হচ্ছে যে পাঠক না, তো না, না, আমি পাঠক তো সেটা বলছি না। গণপ্রতিনিধি আমি মানুষ বলছি- মারে রে ভাই, পাঠক না, তো না, 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 আমি গণপ্রতিনিধি যেটা মানুষ বলছি- মারে। হ্যাঁ, সেটা ঠিক। আমি একটা কথা বলি এখানে, ইদানিং যেটা হয়েছে যে টেলিভিশনে স্ক্রল একটা আতঙ্কের নাম হয়ে গেছে। আমি প্রায় একদম, এটা ফেস করি, একদম। আমাদের পত্রিকায় ফেস করি, যে দেখা যাচ্ছে ওই দিনই আমি একটা বিষয় নিয়ে খুব সবার সাথে মানে অনলাইনের এদের সাথে হইচই করছিলাম, যে ওই অনলাইন রুমে আমার 3টা টেলিভিশন চলতেছে, 3টা চ্যানেল চলতেছে, যেগুলা বেশি পপুলার কিংবা যারা তাৎক্ষণিকভাবে নিউজ দিতে পারে। তো 3টা চ্যানেলের স্ক্রলেই দেখলাম একটা নিউজ যাচ্ছে, এবং তারা বলল যে আমরা টেলিভিশনে স্ক্রল দেখে আমি নিউজটা দিয়ে দিছি। তা আমি বললাম আমার রিপোর্টার ছিল, তাকে আপনি হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরেন নাই। তো ভাইটাল জিনিস দেখছি। আমি বললাম তো ইনফরমেশনটা ঠিক না, এবং আমি বললাম যে আমি খোঁজ নিছি। জাহিদ ভাই, আমি একটা কথা বলি, তো তখন জাহিদ ভাই, নিউজ তো আমি টেলিভিশনে চালাইছি, আমি বলি, এক ঘন্টার যে ভিতরে হচ্ছে তারা চলে অন্য গেছে, এক টেলিভিশনের, যে হচ্ছে অন্য টেলিভিশনে স্ক্রল দেখে নিউজ দেয়, তার ওই নিউজ ডেস্কে বসার কোনো যোগ্যতা নাই। কোনো জন্য এক্স্যাক্টলি। এখন এক ঘন্টা নিউজ পরে ম্যানেজারের তারা যেটা scroll করা থেকে উচিত, সরাই ফার্স্ট দিছে। থিং নিউজ ম্যানেজারের যেটা করা উচিত, হেড মাস্ট বি রোল ফার্স্ট থিং। এটা যেটা করা একটা উচিত, জিনিস শুনেন। আমি এখনো আপনি দায়িত্ব দেখেন, নিয়ে বলি, আব্দুর রাজ্জাক ইন্ডিপেন্ডেন্ট সাহেব- টেলিভিশনে, আব্দুর রাজ্জাক বিডি সাহেব নিউজে, কয়বার আমি বলি মারছে? বিডি নিউজে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি কাজ করছি, বিডি নিউজের নিউজ এডিটর ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম। একজন যদি এরকম একটা জিনিস জীবনে করছে, তার মিনিমাম শাস্তি হয়েছে 7 দিন, আর সেই ডেস্কে সে আর জীবনে বসবে না 7 দিন। হাউএভার, আমি একটু আপনার কথা আসি জাহিদ ভাই। আপনি একটা টক শোতে বলছেন, আচ্ছা আপনার কথা বলার আগে আমি একটু মানে কি বলে আমাদের দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে আর কোনো সুযোগ আছে বলে মনে করেন কিনা? শতকরা 24% মনে করেন যে আলোচনার মাধ্যমে সুযোগ, এটা সময় আছে। শতকরা 76% মনে করে যে এটা সম্ভব না। জাহিদ ভাই, এইটাও আপনাকে দিয়ে একটু শুরু করতে হইতেছে, কারণ এটা বক্তব্যটা জি, আপনার। please। কিন্তু আপনি একটু সংক্ষেপে বলেন, কারণ আমরা একটু কামাল ভাইয়ের একটু শুনতে চাই। আপনি যা বলার তো বলেই দিছেন। 1 বছর আগে আপনি একটা টক শোতে বলছিলেন যে কর্পোরেট মালিকানার মিডিয়াগুলো সাংবাদিকদের একদিকে মালিক পক্ষের স্বার্থে কাজ করতে হয়, অন্যদিকে সাংবাদিকরাও যেসব প্রলোভনে থাকেন, তার মধ্যে সরকার থেকে প্লট অফ ফ্ল্যাট পেতে হবে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে ট্যুর পেতে হবে, সরকারি সুযোগ সুবিধা নেওয়ার যে প্রবণতা, তার সমালোচনা আপনি ওই টক শোতে করেছেন। এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচিত দলীয় একটি সরকার গঠিত হয়েছে, সাংবাদিকদের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি মাঝখানে একটু বলে রাখি, সালেহ শিবলি ভাই প্রেস সচিব হয়েছেন, সালেহ শিবলি ভাই তার টিম গুছাচ্ছেন। আমি যে দেখি তাদেরকে মানে কি বলে অভিনন্দন জানানো হচ্ছে ডিপিএস এপিএস হওয়ার জন্য, সেগুলি আমার কাছে অশ্লীল লাগে। আমার পজিশন হচ্ছে এইটা, মানে তারা ডিপিএস এপিএস হন, খুবই ভালো কথা, একজন প্রেস সেক্রেটারি হন, খুবই ভালো কথা, আরো বেশি ভালো কথা। কিন্তু এই যে সাংবাদিকরা অনেক বড় একটা চাকরি পাইছে, এটা আমার কাছে খুবই, যাই হোক, জাহিদ ভাইয়ের কথা শুনি, তারপরে কামাল ভাইয়ের কথা শুনবো। জাহিদ ভাই, এটা একদম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখলেন, এই ভিডিও ফুটেজ সম্পর্কে আপনারা অবশ্যই মতামত করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের এই টক শোতে কথা বলেছেন খালেদ মহিউদ্দিন এবং মাসুদ কামাল, এবং সাথে আরও একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। তো সাংবাদিকরা যেভাবে নিউজ করে, অতিরিক্ত বাড়িয়ে একটা জিনিস লিখে, সেই বিষয়গুলি কিন্তু আজকে খালেদ মহিউদ্দিন সাহেব তুলে ধরার চেষ্টা করলেন। খালেদ মহিউদ্দিন সাহেব এমন একজন সাংবাদিক যে কিনা প্রত্যেকটি সত্য খুঁচিয়ে উদ্ঘাটন করেন, এবং টাকার কাছে কিন্তু কখনোই বিক্রি হয় না এই খালেদ মহিউদ্দিন সাহেব। তো আপনারা দেখবেন
অনেক সাংবাদিকরা টাকা, সামান্য কিছু টাকা 100, 250 টাকা পরিমাণ যদি পায় তাহলে কিন্তু তারা বিক্রি হয়ে যায়। কিন্তু খালেদ মহিউদ্দিন সাহেবকে দেখুন খুঁচিয়ে খুঁচিয়ে কীভাবে সাংবাদিকের যে দোষ বা রাজনৈতিক ব্যক্তিদের যে দোষ, সেই দোষগুলি খুঁচিয়ে খুঁচিয়ে বের করে। তো এই বিষয়ে আপনি কী মনে হয় আপনার, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে ইরানে একটি হামলা হচ্ছে, ইরানের যে ঘটনা, এই ঘটনাটাকে বাংলাদেশের অনেক সাংবাদিকরা অনেক বড় আকারে ছাপাইতেছে, অনেক বড় আকারে খবরগুলো দিতেছে, ছড়াইতেছে। তো এত বড় বড় ঘটনা যেখানে নাও ঘটে, যদি নাও ঘটে তাহলে তারা একটি নোংরা খেলায় মেতে ওঠে, একটি নোংরা প্রতিযোগিতায় মেতে ওঠে যে কার থেকে কে বেশি ভুয়ো খবর ছড়াইতে পারে। তো এরকম কিছু বিষয় কিন্তু খালেদ মহিউদ্দিন সাহেব তুলে ধরলেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।